কোপা আমেরিকার চলতি আসরের সেরা খেলোয়াড় হামেস রদ্রিগেজ, এতে কোনো সন্দেহ থাকার কথা না। 5 ম্যাচে 4 বার ম্যাচ সেরা হওয়া এবং 1 গোল ও 6 অ্যাসিস্ট করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জেতার যোগ্য দাবিদারও তিনি। কাগজে কলমে আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও এই ম্যাচে কলম্বিয়াকে হামেস রদ্রিগেজের কারণে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। তাছাড়া তাদের 28 ম্যাচের আনবিটেন রান তো রয়েছেই। আর্জেন্টিনাকে কোপার শিরোপা ধরে রাখতে হলে অবশ্যই হামেস রদ্রিগেজকে আটকাতে হবে, আর এজন্য চাপটা একটু বেশি থাকবে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা এনজো ফার্নান্দেজের উপর। যেহেতু এনজো প্রথাগত কোনো সিডিএম না, সো তার জন্য বিষয়টা কিছুটা ডিফিকাল্ট হবে। এক্ষেত্রে ভিন্ন অপশনও রয়েছে কোচের হাতে, যেমন শুরু থেকে লিওনার্দো পারেদেসকেও খেলানো যেতে পারে। আর্জেন্টিনার এই দলটার সবচেয়ে বড় স্ট্রেংথ হলো তাদের মিডফিল্ড। তারকায় ঠাসা মিডফিল্ড যদিও এখন পর্যন্ত একেবারেই ক্লিক করে নাই বলা চলে, হতে পারে কঠিন কোনো প্রতিপক্ষ না পাওয়া একটা কারণ। তবে বিগ ম্যাচে আর্জেন্টিনার মিডফিল্ড কি করতে পারে তা গত ওয়ার্ল্ড কাপে ক্রোয়েশিয়া এবং ফ্রান্স খুব ভালো করে জানে। কোপার চলতি আসলে কেন জানি আর্জেন্টিনার মাঝমাঠ ছন্নছাড়া ফুটবল খেলতেছে। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে শুরু থেকে পারেদেসকে মাঠে নামালেও অবাক হওয়ার কিছু থাকবে না। রোমার হয়ে গত সিজনে অসাধারণ ফুটবল খেলার কারণে হয়তো এমনটা হতেও পারে। সে যাই হোক, আমরা বরং ফাইনালে মেসিদের টেকটিস এবং একাদশ কেমন হতে পারে সেটা দেখে আসি। আমরা জানি আর্জেন্টিনা সাধারণত ট্রেডিশনালি 4-3-3 ফরমেশনে খেলে অভ্যস্ত হলেও এই কোপায় একমাত্র চিলির বিপক্ষে ম্যাচ ব্যতীত সবকটি ম্যাচে 4-4-2 ফরমেশনে খেলেছে। সুতরাং 4-4-2 ফরমেশন ধরেই যদি সম্ভাব্য একাদশে দেখি, আমরা দেখব গোল পোস্টের নিচে ওয়ান অ্যান্ড অনলি এমি মার্টিনেজ থাকবে। তাকে নিয়ে কিছুই বলার নেই, জাস্ট আনবিলিভেবল পারফরমেন্স। আর্জেন্টিনা যদি ব্যাক টু ব্যাক 3টি টুর্নামেন্টের শিরোপা জিততে নাও পারে, তবে এমি মার্টিনেজের কিন্তু ব্যাক টু ব্যাক 3টি গোল্ডেন গ্লোব অর্থাৎ সেরা গোলকিপার হওয়া অলমোস্ট কনফার্ম। অ্যান্ড এই টুর্নামেন্টের আর্জেন্টিনার একমাত্র পারফর্মারও কিন্তু এই দিবু মার্টিনেজই। ফোরম্যান ব্যাকলাইনে রাইট ব্যাক পজিশনে নাউয়েল মলিনা কনফার্ম। তাকে এই ম্যাচে অনেক বেশি ডিফেন্সিভ ওয়ার্ক করতে হবে, কেননা কলম্বিয়ার লেফট উইঙ্গার লুইস দিয়াসকে আটকানোর দায়িত্বটা তার উপরেই থাকবে। ওয়ার্ল্ড কাপের ফাইনালে কিলিয়ান এমবাপ্পেকে প্রায় পুরো ম্যাচে আটকিয়েছিলেন, যদিও কোচের কিছু সাপ ক্লিক না করায় শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি। এক্ষেত্রে রাইট মিডফিল্ডার হিসেবে ডিফলও নিচে নেমে আসবে সময়ে সময়ে। 2 সেন্টার ব্যাক ফেয়ার রোমেরো এবং লিসান্দ্রো জুটিকেই দেখা যাওয়ার কথা। তবে আর্জেন্টাইন কিছু মিডিয়া লিসান্দ্রোর হাইটের জন্য ওতামেন্দিকেও একাদশে থাকতে পারে বলে বিভিন্ন নিউজ করতেছে। কিন্তু হাইট একটা বিষয়, যেহেতু কলম্বিয়া সেট পিসে খুবই ভালো। এই কোপায় অলমোস্ট 5টা গোল তারা সেট পিস থেকে দিয়েছে, এছাড়াও এরিয়ালেও কয়েকটা দিয়েছে। তাই ওতামেন্দি থাকলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে আই থিঙ্ক লিসান্দ্রো মার্টিনেজ বেটার দেন ওতামেন্দি, কেননা ওতামেন্দির বয়স হয়েছে। এই বয়সে সে ফার্স্ট লেভেলের ফুটবলে আর ওভাবে আসলে খেলা সম্ভবও হবে না। লেফট সাইডে তাগলিয়াপিকেও কনফার্ম। এখন আসি মিডফিল্ডে। কোপা শুরুর আগে আমার একটি ভিডিওতে আমি বলেছিলাম এই কোপায় আর্জেন্টিনার সবচেয়ে স্ট্রং জোন হলো মিডফিল্ড। যদি ভিডিওটি মিস করে থাকেন তবে কার্ডে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। কিন্তু কোপার 5 ম্যাচে আর্জেন্টিনার সম্ভবত সবচেয়ে হতাশার জায়গায় এই মিডফিল্ড। খুবই ছন্নছাড়া এবং উদ্দেশ্যহীন ফাঁসের ফসটা সাজিয়ে বসেছে তারা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পেয়েও তারা ডমিনেট করতে পারছে না, যা সত্যিই ডিসঅ্যাপয়েন্টেড। যাই হোক, ভিডিওর শুরুতে সিডিএম নিয়ে আলোচনা করেছি, এখানে এনজোকে আপাতত রাখছি। তবে যেহেতু 4-4-2 ফরমেশন, কোচ চাইলে ডাবল পিভট ব্যবহার করতে পারেন কিংবা গোল্ডেন শেফেও নিতে পারেন। যেহেতু অপোনেন্ট টিমে হামেস রদ্রিগেজের মতো প্লেমেকার রয়েছে, সুতরাং ডাবল পিভটই বেটার হয়। সেক্ষেত্রে এনজোর সাথে কাউকে ফিক্সড না করে খেলার ধরনের উপর কখনো ডিফল বা কখনো ম্যাকলিস্টার হতে পারে। অন্য একজন মিডফিল্ডার হতে পারেন ডি মারিয়া। যেহেতু ফাইনাল ম্যাচ, আর আমরা সবাই জানি ফাইনাল ম্যাচে ডি মারিয়া কতটা ইফেক্টিভ, সো তার একাদশে থাকা নিয়ে সন্দেহ থাকার কথা না। কিন্তু আমাদের এটাও ভুলে গেলে চলবে না যে এই কলম্বিয়ায় নেইমারকে একটা বাজে ট্যাকলের মাধ্যমে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দেয়। ট্রেডিশনালি এই দলটা ফিজিক্যাল এবং রাফ অ্যান্ড টাফ ফুটবল খেলে অভ্যস্ত। সো ফাইনাল ম্যাচ যে অনেক বেশি শরীর নির্ভর হচ্ছে এবং দুই দলের ফিজিক্যাল ব্যাটেল হচ্ছে, এতে কোনো ডাউট নেই।
তাই নিকো গঞ্জালেসকে একাদশে দেখলেও আমি বরং অবাক হব না, কেননা নিকোর ডিফেন্সিভ ওয়ার্ক বেশ ভালো, পাশাপাশি ফিজিক্যালিও অনেক স্ট্রং। আর সামনে ওয়ান অ্যান্ড অনলি লিও মেসি, এবং তার সাথে থাকবে সম্ভবত ম্যান সিটির আলভারেজই। টপ স্কোরারকে হয়তো আমরা বেঞ্চে দেখব, এটারও একটা কারণ রয়েছে। হামেস রদ্রিগেজ যেহেতু দুর্দান্ত ফর্মে রয়েছে অ্যান্ড আর্জেন্টাইন মিডফিল্ড যেহেতু ডিফেন্সিভ ওয়ার্কে ব্যস্ত থাকবে, সো হতে পারে লিও মেসি এই ম্যাচের নিচে নেমে খেলা বিল্ড আপ করবে। সেক্ষেত্রে একজন স্পিডি এবং অপোনেন্ট ডিফেন্সকে কন্টিনিউ প্রেসিংয়ের উপর রাখতে পারে এরকম প্লেয়ারই দরকার। সো দ্যাটস ওয়াই আলভারেজ বেটার দেন লাউতারো মার্টিনেজ। যেহেতু লাউতারো এখন আর আগের মতো প্রেস করে খেলে না এবং এনার্জি সেভিং করে খেলে, এবং বর্তমানে আলভারেজ অনেক বেশি প্রেসিং করে খেলে। সো আলভারেজ যখন কন্টিনিউ প্রেসিং করবে তখন মেসি এবং ডি মারিয়াদের জন্য স্পেস ক্রিয়েট হবে, পাশাপাশি নিজেদের ডিফেন্স লাইন কিছুটা প্রেশারলেস থাকতে পারবে, যেটা দলের জন্য খুবই ভাইটাল হওয়ার কথা। আগে বলেছি ম্যাচটা বেশ কঠিন হবে অ্যান্ড স্ক্যালোনির কিছু টেকনিক্যাল ফল্ট রয়েছে, যেমন 2-1 গোল দিয়ে সিটব্যাক করা। এই ম্যাচে যদি সেটা করে তবে হামেস রদ্রিগেজ তার ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ পেয়ে যাবে। অ্যান্ড যেহেতু দলটা কলম্বিয়া এবং তারা রয়েছেও বেশ চন্দে, দ্যাটস ওয়াই এই ভুলটা করা ঠিক হবে না স্ক্যালোনির। দেখা যাক কি হয়, মেসিদের টানা থার্ড নাকি কলম্বিয়ার নবজাগরণ, সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু প্রেডিকশন করার জন্য অপেক্ষা করা লাগবে না। সো আপনারা চাইলেই প্রেডিকশন করতে পারেন। আপনার প্রেডিকশন কি তা কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার প্রেডিকশন আর্জেন্টিনার পক্ষেই, তবে সেটা 1-0 অথবা পেনাল্টি শুট আউট। ধন্যবাদ সবাইকে।